বিয়ের দুদিন যেতে না যেতেই স্রোতের চাপে পড়ে এবার দায়িত্বশীল হাজব্যান্ডের মতন বিহেভ করতে শুরু করে দিল সার্থককে। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কলেজ শেষ হওয়া মাত্রই সার্থক যখন গাড়ি নিয়ে স্রোতের অপেক্ষা করতে থাকে, ঠিক সেই সময় স্রোতের বন্ধুরা বলতে থাকে যে আরে ওদিকে তো এসএস স্যার তোর জন্য হয়তো বা অপেক্ষা করছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, এখন থেকে তো তোরা একই বাড়িতে যাবি, তোদের গন্তব্য তো একই, তার জন্য হয়তো বা তোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সার্থক স্যার সে কখন থেকে বসে আছে। আর এদিকে দেখ তুই আমাদের সাথে আড্ডা দিয়ে চলেছিস। ওদিকে এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে ধুর ছাড় তো, কে বলেছে ছাতা যে ও আমাকে এখান থেকে নিয়ে যাবে বলতো, ও এমনি হয়তো বা কারোর জন্য ওয়েট করছে। এই কথা বলা মাত্র হঠাৎ করেই সার্থক দেখতে থাকে যে স্রোত কোনোভাবে পাত্তা দিচ্ছে না। ঠিক সেই সময় সার্থক স্রোতকে টেক্সট করে বলতে থাকে যে তুমি কি বুঝতে পারছো না যে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি সেই কখন থেকে। আমার ডিউটি শেষ হয়ে যাওয়া মাত্র তো আমি এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু তার শর্ত যে নির্ঘাত বাবা আমাকে বলেছে যে তোমাকে এখান থেকে পিক করে নিয়ে যেতে, নিজ যাইতে, তার জন্যই আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর তুমি আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না, বন্ধুদের সাথে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো। শোনো, তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার এই ডিউটিটা দিতে বাধ্য না, কিন্তু তার শর্তে আমার ভালো মানুষই এটা যে আমি এই ডিউটিটা দিচ্ছি। এই কথা বলা মাত্র স্রোত সার্থকের কাছে গিয়ে বলে থাকে যে স্যার এতগুলো কথা শোনানোর কোনো মানে ছিল না, আপনি ভালোভাবে বললেই তো পারতেন যে আপনি আঙ্কেলের কাছে বকা খাওয়ার ভয়ে আপনি আমার জন্য ওয়েট করছিলেন এখানে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে একদম মুখে তর্ক করবে না, চলো এখন গাড়িতে গিয়ে বসো, যথেষ্ট পরিমাণে টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে, আমাকে বাড়িতে গিয়ে আবার কিছু কপিও চেক করতে হবে। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত সার্থককে সন্ধ্যাবেলায় একসাথে বাড়ি ফিরতে দেখে সার্থকের পিসিমণিকে সার্থকের বাবা বলতে থাকে যে দেখেছিস আমার ছেলেটাকে দুদিনের মধ্যে কীরকমভাবে স্রোত পাল্টে দিয়েছে, একদম দায়িত্বশীল বরের মতন ভাবসাব দেখাচ্ছে। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে বাবা সব কিছুতে স্রোতকে ক্রেডিট দাও, বন্ধ করাতে পার তোমরা। ওদিকে সার্থকের পিসিমণিকে বলতে থাকে যে পিসিমণি প্লিজ এবার আমাকে একটু এক কাপ চা খাওয়া তো ভালো করে, আমি যথেষ্ট পরিমাণে মাথা যন্ত্রণা করছে, তার থেকে বড় কথা বড় একটা মাথা ব্যথাকে তো আমার কাছে তোমরা চাপিয়ে দিয়েছো, তাই না, সারা রাস্তা বকবক করতে করতে এসেছে। এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে দেখেছো তো পিসিমণি। তখন সার্থককে চা দেওয়ার জন্য স্রোতকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে এবার থেকে তুমি তোমার বরের জন্য ঘরে চাটা নিয়ে যাবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না এখন। ওদিকে কথা বলা মাত্র স্রোত যখন সার্থকের জন্য চা নিয়ে যায়, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে চায়ের মধ্যে আবার কোনো কিছু মিশিয়ে বসো নি তো, আর তুমি এসব কাজ করানো করছো বলো তো, ফ্রেশ হয়ে একটু বইটাই নিয়ে বসলেও তো পারো, সামনে তো তোমার লাস্ট সেমিস্টার, এরপরে তো এটা ডিসাইড হবে যে তুমি আদৌ ভবিষ্যতে ডক্টর হতে পারবে কি পারবে না, তাহলে সেই খেয়াল কি আদৌ আছে তোমার, নাকি এবার পুরোপুরিভাবে আমার মান সম্মান ডুবিয়ে দেওয়ার কথা ভাবছো। এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে স্যার আমি কী করবো বলুন তো, এই তো সবে ফিরলাম, এরপরে তো আপনি নিজেও এখনও পর্যন্ত কপি চেক করতে বসেননি, কিন্তু অমনি আমার উপরে আপনি প্রফেসর ভান দেখানো শুরু করে দিলেন। আপনার কি মনে হয় বলুন তো, আমি কি কোনো যন্ত্র নাকি যে যখন ইচ্ছে তখনই চালু হয়ে যাবো, আমাকে তো একটু রেস্ট নিতে হবে তাই না। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে সত্যি যদি এত রেস্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে বকবক না করে বরঞ্চ একটু রেস্ট নিলেই তো পারো। ওদিকে সার্থক যখন কপি চেক করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত ঘুমিয়ে পড়ে, আর স্রোতকে ঘুমন্ত অবস্থায় দিকে সার্থক মায়ে পড়ে যার বলতে থাকে যে মেয়েটা বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়েছে, যতই ঝাড় দেই না কেন এই মেয়েটার উপরে, কিন্তু তার সত্ত্বেও মেয়েটা যখন ঘুমিয়ে থাকেন একদম বাচ্চাদের মতন মনে হয়, কেন জানি না মনে হয় যে ওকে জাপটে ধরে খুব করে আদর করি, কিন্তু যখন কিনা ও জাগ না থাকে তখন যে কীরকম অসম্ভব সামলানোর কন্ট্রোলে বাইরে চলে যায় বলা যায় না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।